ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য। ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। প্রশ্নটা এসেছিল 2023 এবং 2016-তে 8 নম্বরে। উত্তরটা শুরু করছি। ভূমিকা। প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্রের মতো ভারতেও বিচার ব্যবস্থার গুরুত্ব অসীম। সংবিধানের তথা আইনের ব্যাখ্যা প্রদান, আইনের শাসন সংরক্ষণ, নাগরিকদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, সাংবিধানিক মৌলিক অধিকার সংরক্ষণ, আইন ভঙ্গকারীকে শাস্তি প্রদান, সংবিধানের পবিত্রতা রক্ষা, রাষ্ট্রের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সংরক্ষণ ইত্যাদি কাজের মাধ্যমে বিচার বিভাগ গণতন্ত্রের স্বরূপ বজায় রাখে। ভারতের বিচার ব্যবস্থার কতগুলি বিশেষ বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, এগুলি নিচে আলোচনা করা হলো। তাহলে ভূমিকাতে বলা হচ্ছে যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের বিচার ব্যবস্থার যে কাজ বা ভূমিকা বা যে বৈশিষ্ট্য সেগুলো সব ভারতের বিচার ব্যবস্থারও আছে। সেই কমন বৈশিষ্ট্যগুলি কি কি? 1. সংবিধানের ব্যাখ্যা প্রদান। যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের মতো ভারতের বিচার বিভাগও সংবিধানে বর্ণিত আইনগুলির ব্যাখ্যা প্রদান করে। এছাড়া সংবিধানের নীতি, উদ্দেশ্য এগুলোর ব্যাখ্যা দেওয়াও বিচার বিভাগের কাজ। দ্বিতীয়ত, আইনের ব্যাখ্যা প্রদান। সংবিধান ছাড়া পার্লামেন্ট কর্তৃক প্রণীত যে আইনগুলি রয়েছে বা শাসন বিভাগ কর্তৃক প্রণীত যে রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে সেগুলোর ব্যাখ্যা দেওয়াও বিচার বিভাগের কাজ। তৃতীয়ত, আইনের শাসন সংরক্ষণ। দেশ যাতে আইন অনুসারে চলে সেদিকে নজর রাখাও বিচার বিভাগের কাজ। চতুর্থত, নাগরিকদের অধিকার সংরক্ষণ। কোনো নাগরিকের কোনো অধিকার যদি ক্ষুণ্ণ হয় সে বিচার বিভাগের দ্বারস্থ হতে পারে সেই নাগরিক অধিকারটাকে সংরক্ষণ করার জন্য বা অধিকারটাকে পুনরুদ্ধার করার জন্য। বিচার বিভাগ সেই অনুসারে তার অধিকারটাকে আবার প্রতিষ্ঠিত করে। এছাড়া যে ওই অধিকার ক্ষুণ্ণ করেছে সেই অধিকার ভঙ্গকারীকেও শাস্তি প্রদান করে। 5 নম্বর, আইন ভঙ্গকারীকে শাস্তি প্রদান, এটাও বিচার বিভাগের কাজ। 6 নম্বর, সংবিধানের পবিত্রতা রক্ষা করা। সংবিধান প্রণীতারা যে নীতি বা উদ্দেশ্যে সংবিধানটা প্রণয়ন করেছিলেন সেই নীতি বা উদ্দেশ্যকে রক্ষা করা এবং পার্লামেন্ট যাতে বিভিন্ন অছিলায় সংবিধান বারবার সংশোধন করে সংবিধানের আসল নীতি বা উদ্দেশ্যকে ক্ষুণ্ণ না করে সেদিকে নজর রাখাও বিচার বিভাগের কাজ। এছাড়া লাস্ট কাজ হলো রাষ্ট্রের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সংরক্ষণ, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে এবং 2 বা ততোধিক রাজ্য সরকারের মধ্যে কোনো বিরোধ বাঁধলে সেই বিরোধের মীমাংসা করাও হলো বিচার বিভাগের কাজ। এই সমস্ত কাজগুলো ছাড়াও ভারতের বিচার বিভাগের কিছু ইউনিক ফিচার্স বা কিছু বিশেষ বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। সেগুলো কি কি? 1 নম্বর, অখণ্ড বিচার ব্যবস্থা। সমগ্র ভারতের জন্য একটি ঐক্যবদ্ধ সংহত বিচার ব্যবস্থার প্রচলন করা হয়েছে। একে অখণ্ড বিচার ব্যবস্থা বলা হয়। এককেন্দ্রিক ব্যবস্থায় এরূপ একটি অখণ্ড বিচার ব্যবস্থার প্রচলন থাকতে পারে, কিন্তু ভারতের মতো যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে একটি অখণ্ড বিচার ব্যবস্থার প্রচলন সত্যিই অভিনব। ডক্টর আম্বেদকরের মতে ভারতীয় যুক্তরাষ্ট্রে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তিত হলেও দ্বৈত বিচার ব্যবস্থার আদৌ প্রবর্তিত হয়নি। যে কোনো যুক্তরাষ্ট্রে 2 ধরনের বিচার ব্যবস্থা দেখা যায়। রাজ্যগুলির জন্য আলাদা বিচার ব্যবস্থা আর কেন্দ্রে থাকে একটা যুক্তরাষ্ট্রীয় আদালত যাকে সাধারণত সুপ্রিম কোর্ট বলা হয়। সেই সুপ্রিম কোর্ট কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারদের মধ্যে কোনো বিরোধ হলে সেই বিরোধের মীমাংসা করে, কিন্তু ভারতে সেই সিস্টেমটা ফলো করা হয়নি। ভারতবর্ষে এককেন্দ্রিক ব্যবস্থার মতো একটা সিস্টেমেটিক বিচার ব্যবস্থার প্রচলন করা হয়েছে, আর যুক্তরাষ্ট্রীয় আদালত রূপে যে সুপ্রিম কোর্টকে রাখা হয়েছে সেই সুপ্রিম কোর্টকে ওই এককেন্দ্রিক ব্যবস্থার মতো প্রচলিত সিস্টেমেটিক বিচার ব্যবস্থার শীর্ষে রাখা হয়েছে। দ্বিতীয় পয়েন্টটা পড়লে প্রথম পয়েন্টটাকে আরও ভালোভাবে বোঝা যাবে যে দ্বিতীয় পয়েন্টটা হলো ভারতের বিচার ব্যবস্থা হলো পিরামিড আকার বিচার ব্যবস্থা। ভারতের বিচার ব্যবস্থা পিরামিড তুল্য। এর সর্বোচ্চ স্তরে রয়েছে সুপ্রিম কোর্ট, পরবর্তী স্তরে রাজ্যের এবং কেন্দ্রশাসিত অঞ্চলের হাইকোর্ট সমূহ, এর নিচের স্তরে প্রতিটি জেলায় এবং নগরে যথাক্রমে জেলা দায়রা জজের আদালত ও নগর দায়রা জজের আদালত রয়েছে। এর নিচে রয়েছে বিচার বিভাগীয় জজ আদালত, মুন্সেফ আদালত এবং সবচেয়ে নিচের স্তরে রয়েছে পঞ্চায়েত আদালত ও লোক আদালত।
এইভাবে পিরামিডের মতো করে ভারতের বিচার ব্যবস্থাকে সাজানো হয়েছে, যার শীর্ষে যে রয়েছে, শীর্ষে যত উপরের দিকে, এই পিরামিডের যত উপরের দিকে আমি উঠতে থাকবো, তত কোর্টগুলোর ক্ষমতা বাড়বে বা আদালতগুলোর ক্ষমতা বাড়বে, অথচ সংখ্যা কমবে। আর এই পুরো পিরামিড আকার ব্যবস্থাটার শীর্ষে রয়েছে সুপ্রিম কোর্ট। তৃতীয় পয়েন্ট, আইনের দৃষ্টিতে সাম্য এবং আইন কর্তৃক সমভাবে সংরক্ষণ। ভারতের সংবিধান অনুসারে আইনের দৃষ্টিতে সাম্য প্রতিষ্ঠিত, অর্থাৎ একই পরিস্থিতিতে থাকাকালীন জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, সামাজিক এবং অর্থনৈতিক অবস্থান নির্বিশেষে প্রত্যেক অপরাধের একই শাস্তির বিধান রয়েছে। আবার সংবিধান অনুসারে আইন কর্তৃক সমভাবে সংরক্ষণের অধিকারও প্রতিষ্ঠিত হয়েছে, অর্থাৎ প্রত্যেক নাগরিককে আইন সমভাবে রক্ষা করবে। কিন্তু এই নিয়মের বহু ব্যতিক্রম রয়েছে, যেমন পদাধিকারে থাকাকালীন সময়ে রাষ্ট্রপতি ও রাজ্যপালদের ক্ষেত্রে কিছু ব্যতিক্রমী নিয়ম অনুসরণ করা হয়। অর্থাৎ ভারতের আইন অনুসারে কেউ যদি অন্যের অধিকার খর্ব করে, তাকে সেম পরিস্থিতিতে থাকলে তার একই শাস্তি হবে। আবার কেউ যদি কোনো তার অধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা করে, তাহলে তার অধিকারও প্রতিষ্ঠিত হবে এবং যে তার অধিকার ক্ষুণ্ণ করেছে তারও একই পদ্ধতিতে শাস্তি হবে। সবার জন্য আইন সমান, এটাকেই বলা হয় আইনের দৃষ্টিতে সাম্য এবং আইন কর্তৃক সমভাবে সংরক্ষণের অধিকার। চতুর্থ পয়েন্ট হলো দুর্বল বিচার ব্যবস্থা। আমরা যখন ভূমিকা পড়েছিলাম, তখন ভূমিকায় পড়েছিলাম যে কোনো দেশের বিচার ব্যবস্থার মেনলি দুটো কাজ: এক, আইনের ব্যাখ্যা দেওয়া, এবং দুই, নাগরিকদের অধিকার সংরক্ষণ। কিন্তু বলা হয় যে ভারতের সুপ্রিম কোর্ট মার্কিন সুপ্রিম কোর্টের তুলনায় এই দুটো ক্ষেত্রেই অনেক বেশি দুর্বল। কিভাবে? না, মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট আইন নৈতিক কিনা বা আইন যুক্তিসঙ্গত কিনা সেটা বিচার করতে পারে, কিন্তু ভারতের সুপ্রিম কোর্ট পারে না। আবার নাগরিক অধিকার রক্ষার ক্ষেত্রেও ভারতের সুপ্রিম কোর্ট অনেক বেশি দুর্বল, কারণ যে আইনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট বা বিচার ব্যবস্থা নাগরিকের অধিকার সংরক্ষণ করছে, পার্লামেন্ট যে কোনো অবস্থায় সেই আইনটাকেই বদলে দিতে পারে। তাছাড়া জরুরি অবস্থায় রাষ্ট্রপতি যখন জরুরি অবস্থা জারি করবে, সেই সময় যে কোনো নাগরিক নিজের অধিকার খর্ব হয়েছে বলে কোর্টের বা আদালতের দ্বারস্থ হতে পারে না। তবে এই নিয়মটা 20 এবং 21 নং ধারায় বর্ণিত স্বাধীনতার অধিকারের ক্ষেত্রে প্রযোজ্য নয়, তবে অন্যান্য সমস্ত অধিকারের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ জরুরি অবস্থার সময়ও সুপ্রিম কোর্ট ফ্রিলি ব্যক্তির অধিকার প্রতিষ্ঠিত করতে পারে না। দুর্বল বিচার ব্যবস্থা। ভারতের সুপ্রিম কোর্ট মার্কিন সুপ্রিম কোর্টের মতো আইনের নীতি ও যৌক্তিকতা বিচার করতে পারে না, অর্থাৎ ন্যায়নীতি বিরোধী কোনো আইনকে বাতিল করতে পারে না। নাগরিক অধিকার রক্ষার ক্ষেত্রেও বিচার ব্যবস্থার ক্ষমতা নানাভাবে সীমিত। স্বাভাবিক অবস্থায় পার্লামেন্ট আইন প্রণয়নের মাধ্যমে এবং জরুরি অবস্থায় রাষ্ট্রপতি বিশেষ নির্দেশদানের মাধ্যমে মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে আদালতের ক্ষমতাকে সংকুচিত করতে পারে। 5 নম্বর পয়েন্ট হলো বিচার বিভাগের নিরপেক্ষতা এবং স্বাধীনতা। বিচার বিভাগের নিরপেক্ষতা এবং স্বাধীনতা সংরক্ষণ ও কার্যকর করার জন্য বিচার বিভাগকে যথাসম্ভব আইন বিভাগ ও শাসন বিভাগের থেকে স্বতন্ত্র করার জন্য ভারতের সংবিধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেমন বিচারপতিদের নিয়োগ, পদচ্যুতি, বেতন, ভাতা এবং রায়কে যথাসম্ভব আইন বিভাগ ও শাসন বিভাগের হস্তক্ষেপ থেকে মুক্ত করার চেষ্টা করা হয়েছে। তবে বাস্তবে বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পুরোপুরি স্বতন্ত্র করা হয়নি। উচ্চ বিচারপতিদের নিয়োগের বিষয়টি শাসন বিভাগের, বিশেষ করে প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণাধীনে রাখা হয়েছে। ফলে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে অনেক সময় রাজনৈতিক বিচার বিবেচনাকে প্রাধান্য পেতে দেখা যায়। উদাহরণস্বরূপ বলা যায় 1973 সালে বিশেষ রাজনৈতিক কারণে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে প্রচলিত প্রবীণতার নীতিকে উপেক্ষা করে অজিত নাথ রায়কে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়। অর্থাৎ কোনোভাবে যাতে শাসন বিভাগ বা আইন বিভাগ বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ না করতে পারে বা বিচার বিভাগকে প্রভাবিত না করতে পারে, এবং বিচার বিভাগ যাতে পক্ষপাত দুষ্ট হয়ে কোনো সিদ্ধান্ত না নেয়, তার জন্য
ভারতের সংবিধানে অনেক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যেমন বিচারপতিদের নিয়োগ, পদচ্যুতি, বেতন, ভাতা, রায়, যেগুলো নিয়ে তারা প্রভাবিত হবে, যেগুলো সম্পর্কে ভয় দেখিয়ে তাদের প্রভাবিত করা যায়, সেই সমস্ত ক্ষেত্রগুলোকে আইন বিভাগ এবং শাসন বিভাগের থেকে অনেক বেশি দূরে রাখা হয়েছে, বা শাসন বিভাগের হস্তক্ষেপ থেকে যথাসম্ভব মুক্ত করার চেষ্টা করা হয়েছে। পুরোপুরি মুক্ত করা হয়েছে বলা যায় না, তবে একবার কেউ কাজে নিয়োগ হয়ে গেলে তার ক্ষেত্রে শাসন বিভাগ এবং আইন বিভাগ কোনো নীতি নিয়ম চট করে পরিবর্তন করতে পারে না। যদিও জরুরি অবস্থার সময় স্বল্পকালীন এই নিয়মের একটা ব্যতিক্রম দেখা যায়, তবে পুরোপুরি আইন বিভাগ ও শাসন বিভাগের হস্তক্ষেপ থেকে বিচার বিভাগকে মুক্ত করা হয়নি, কারণ সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দেন। সেক্ষেত্রে অনেক সময় প্রধানমন্ত্রী রাজনৈতিক বিচার বিবেচনাকে প্রাধান্য দিতে পারেন। উদাহরণ তো একটা দেওয়াই হয়েছে, সেটা হলো 1973 সালে যে বয়সে বিচারপতি, সাধারণত প্রধান বিচারপতি নিয়োগ করা হয়, তার থেকে ছোট বয়সের বিচারপতিকে নিয়োগ করা হয়েছিল। পরবর্তী পয়েন্ট, মৌলিক অধিকারের সংরক্ষণ। ভারতের বিচার বিভাগের হাতে মৌলিক অধিকার সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। মৌলিক অধিকার খর্ব হলে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট রিটস জারির মাধ্যমে তার প্রতিবিধান করতে পারেন। সেটা অলরেডি অনেকবার পড়িয়েছি, তবে আরেকটা পয়েন্ট যেটা আগেও বলেছি, যে জরুরি অবস্থার সময় কিন্তু 21, 20 এবং 21 নং ধারায় বর্ণিত মৌলিক অধিকার ছাড়া বাকি সমস্ত মৌলিক অধিকারকে সাধারণভাবে সাসপেন্ড করা যায়। পরবর্তী পয়েন্ট, দীর্ঘসূত্রিতা। ভারতীয় বিচার ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হল দীর্ঘসূত্রিতা। এখানে মামলার বিচার কার্য দীর্ঘদিন ধরে চলে এবং নিষ্পত্তি হতে বহু সময় লেগে যায়। পরবর্তী পয়েন্ট, ব্যয়বহুল। ভারতের বিচার ব্যবস্থা অত্যন্ত ব্যয়বহুল। এখানে ন্যায় বিচার পাওয়ার জন্য প্রচুর টাকা ব্যয় করতে হয়, ফলে অনেক সময় দুর্বল শ্রেণীর লোক ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। এই দুটো পয়েন্টের ক্ষেত্রেই আমি বলবো, এই দুটো পয়েন্টের থেকে লড়ার জন্য, বা এই দুটো ডিসঅ্যাডভান্টেজেস থেকে মুক্তি পাওয়ার জন্য ভারতে অনেক রকম প্রচেষ্টা শুরু হয়েছে। সেগুলো নিচের দিকে রয়েছে। যেমন দীর্ঘসূত্রিতা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক ক্ষেত্রে ফাস্ট ট্র্যাক কোর্ট বা অনেক বিশেষ ধরনের আদালতের উপস্থিতি লক্ষ্য করা যায়। ঠিক তেমনি ব্যয়বহুল হওয়ার থেকে বাঁচার জন্য লোক আদালতের মতো অনেক অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন সিস্টেমও তৈরি করা হয়েছে, যেটা আমরা নিচে পড়ব। পরের পয়েন্ট, জনস্বার্থবাহী মামলার অনুমতি। নাগরিক অধিকার থেকে বঞ্চিত মানুষদের বিচার বিভাগের আশ্রয় নেওয়ার ব্যাপারটিকে সহজসাধ্য করার উদ্দেশ্যে ভারতের সুপ্রিম কোর্ট, বিশেষ করে মাননীয় প্রধান বিচারপতি PN ভগবতী 1981 সালের ডিসেম্বর মাসে SP গুপ্ত মামলায় একটি যুগান্তকারী রায় দেন। এই রায় অনুসারে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ছাড়াও অন্য যে কেউ মামলা দায়ের করতে পারে। এই ধরনের মামলাকে জনস্বার্থবাহী মামলা বলা হয়। অর্থাৎ যে ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ হয়েছে সে ছাড়াও অন্য কেউ তার অধিকারের সাপোর্টে কেস করতে পারে, তার অধিকার রক্ষার জন্য কেস করতে পারে। এটাকে পিলের মামলা, সাধারণভাবে তোমরা টিভিতে শুনে থাকবে, পিল দায়ের করেছে, বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা বাংলায় জনস্বার্থবাহী মামলা বলা হয়। এটাও ভারতের বিচার ব্যবস্থার একটা ইউনিক ফিচার বা বিশেষ বৈশিষ্ট্য। পরবর্তী পয়েন্ট হলো বিশেষ আদালতের উপস্থিতি। নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বিশেষ ধরনের বিচার বিবাদের জন্য বিশেষ আদালত রয়েছে। কয়েকটি ক্ষেত্রে সাধারণ আদালতের পরিবর্তে শাসন বিভাগীয় বিশেষ আদালতে বিরোধ মীমাংসা করা হয়। উদাহরণ হিসাবে ভাড়া নিয়ন্ত্রণ আদালত বা রেন্ট কন্ট্রোল, শিল্প আদালত, ঋণ পুনরুদ্ধার আদালত বা DRT, সামরিক আদালত, প্রশাসনিক আদালত, ক্রেতা সুরক্ষা আদালত বা কনজিউমার ফোরাম প্রভৃতির কথা বলা হয়। এছাড়া কিছু মামলার দ্রুত বিচার করার জন্য ফাস্ট ট্র্যাক কোর্টও রয়েছে। যে কথাটা আমি বলছিলাম, যে দ্রুত বিচার করার জন্য এখন অনেক ক্ষেত্রেই অনেক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, তার মধ্যে এই বিচার ব্যবস্থাগুলো পড়ে।
যাতে রেগুলার কোর্ট বা চিরাচরিত যে কোর্টগুলো রয়েছে সেই কোর্টের ওপর কেসের বোঝা একটু কম করা যায়, তার জন্য অনেক আলাদা ধরনের আদালত যারা একই ধরনের কেস ডিল করে সেরকম আদালতের প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়া ফাস্ট ট্র্যাক কোর্টও তৈরি করা হয়েছে, যেখানে সাধারণ বিচার পদ্ধতির মতো অত দেরি না নিয়ে একটু তাড়াতাড়ি বিচার করা হয় জরুরি কেসের ক্ষেত্রে। পরবর্তী পয়েন্ট, অভিন্ন আইন পদ্ধতি। সমগ্র ভারতবর্ষে বিচার কার্য পরিচালিত হয় একই প্রকার দেওয়ানি এবং ফৌজদারি আইনগত পদ্ধতি অনুযায়ী। সমগ্র ভারতবর্ষে একই আইন প্রচলিত, ব্যতিক্রম ব্যক্তিগত আইন। অর্থাৎ বিয়ে, অ্যাডপশান, ডিভোর্স আর সাকসেশন বা উত্তরাধিকার ছাড়া বাকি সমস্ত আইন ভারতের প্রত্যেকটা নাগরিকের জন্য এক, এবং এদের যে বিচার পদ্ধতি সেটাও প্রত্যেকটা নাগরিকের জন্য এক। পরবর্তী পয়েন্ট, লিগ্যাল এইড সার্ভিস তথা লোক আদালত। ভারতে দরিদ্রদের জন্য বিনা ব্যয়ে আইনগত সাহায্য দেওয়ার সাধু সূচনা সীমাবদ্ধভাবে শুরু হয়েছে দ্য লিগ্যাল সার্ভিসেস অথরিটিস অ্যাক্ট 1987 এর মাধ্যমে। এরই উৎকৃষ্ট ফলস্বরূপ ভারতের বিচার ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হল লোক আদালতের অবস্থান। অল্প ব্যয় এবং কম সময়ে নাগরিকদের কাছে ন্যায় বিচার পৌঁছে দেওয়াই হলো লোক আদালতের প্রধান উদ্দেশ্য। যেটা আমি বললাম যে ব্যয়বহুলতা আর দীর্ঘসূত্রিতার হাত থেকে লড়ার জন্য এই ধরনের অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন বা আদালতের বাইরে আলাদাভাবে কি করে বিচার করে কেসের সংখ্যা কমানো যায় সেই চেষ্টা করা হয়েছে, এবং যাতে তাড়াতাড়ি বিচার দিয়ে দেওয়া যায় এবং খরচাও যাতে কম হয় তারও প্রচেষ্টা করা হয়েছে এর মাধ্যমে। পরবর্তী পয়েন্ট হলো বিচার বিভাগের সক্রিয়তা বা জুডিশিয়াল অ্যাক্টিভিজম। ভারতীয় বিচার ব্যবস্থার অন্যতম মৌলিক বৈশিষ্ট্য হলো বিচার বিভাগের সক্রিয়তা। ভারতীয় বিচার বিভাগ এই বিচার বিভাগীয় সক্রিয়তার মাধ্যমে আইন বিভাগ ও শাসন বিভাগের স্বেচ্ছাচারিতাকে যথাসম্ভব নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। বর্তমানে বিশেষ করে 90-এর দশক থেকে জনস্বার্থ সংরক্ষণের নামে বিচার বিভাগকে এখতিয়ার বহির্ভূত বহু বিষয় মন্তব্য করতে, এমনকি আইনরূপে বলবৎযোগ্য সিদ্ধান্ত প্রদান করতেও দেখা গেছে। যেমন বধূ হত্যা সংক্রান্ত, পরিবেশ সংক্রান্ত, জঞ্জাল অপসারণ সংক্রান্ত, স্মারকস্তম্ভ রক্ষা সংক্রান্ত, ক্রিকেট খেলোয়াড়দের বরখাস্ত হওয়া সংক্রান্ত, এমনকি রাষ্ট্রপতি শাসন জারি উপযুক্ত পরিবেশ আছে কি না সেই সংক্রান্ত বয়ানও বিভিন্ন আদালতকে করতে দেখা গেছে। অর্থাৎ আদালতের যে ক্ষেত্র বা সীমা রয়েছে তার বাইরেও বিভিন্ন বিষয়ে হয়তো আইন প্রণয়ন করতে পারছে না কিন্তু বা কোনো বিচার করতে পারছে না, কিন্তু কমেন্ট করা বা বয়ান করে দেশবাসীকে সচেতন করা এবং এক প্রকার শাসন বিভাগ এবং আইন বিভাগকে অ্যালার্ট রাখারও দায়িত্ব বিচার বিভাগ ভালোভাবেই পালন করছে ভারতে। এটাকেই বলা হয় জুডিশিয়াল অ্যাক্টিভিজম। এছাড়া 14 নম্বর পয়েন্ট, জরুরি বিচার ব্যবস্থার অনুপস্থিতি। মানে আমাদের এখানে খুব তাড়াতাড়ি করে একটা সিদ্ধান্তে আসা কোনো কেসের ক্ষেত্রে সম্ভব হয় না। যে আজকে কোনো একটা জরুরি কেস উঠে এলো এবং ফাস্ট ট্র্যাক কোর্টেরও তাড়াতাড়ি করে একদিনের মধ্যে কোনোভাবে বিচার করে সেটাকে সমাপ্ত করা হলো, বিরোধটাকে নিষ্পত্তি করা হলো, এরকম হয় না। এটাও কিছু কিছু গণতান্ত্রিক ব্যবস্থায় হয়। দ্বিতীয়ত বা 15 নম্বর পয়েন্ট, ভ্রাম্যমাণ আদালতের অনুপস্থিতি। ভ্রাম্যমাণ আদালতের অনুপস্থিতি অনেক দেশে আছে, বিভিন্ন জায়গায় একটা কোর্ট সিস্টেম ঘুরে ঘুরে বিচার করে বিভিন্ন গ্রামে গঞ্জে, কিন্তু আমাদের দেশে সেই ধরনের কোনো বিচার ব্যবস্থা নেই। তৃতীয়, জুরি ব্যবস্থার অনুপস্থিতি। জুরি মানে হচ্ছে সমাজের বিশেষ বিশেষ ক্ষেত্র থেকে কিছু লোক মিলে একটা জাজেস প্যানেল তৈরি করে। সেই প্যানেল কিছু কিছু কেস যার সামাজিক ইম্প্যাক্ট বা সমাজের ওপর প্রভাব বেশি সেগুলোর বিচার করে। সেই ব্যবস্থা আমাদের এখানে নেই। পরবর্তী পয়েন্ট, বিচারক প্রণীত আইনের বিধিবদ্ধকরণ। আমাদের এখানে বিচারকরা কিছু কেস সলভ করতে গিয়ে কিছু আনসলভড ম্যাটারে, যেমন ওই কেসের সম্পর্কিত কোনো কিছু আনসলভড হয়েছে, কোনো কিছু পুরোপুরি সলভ করা হয়নি, পার্লামেন্ট সুস্পষ্টভাবে কোনো কিছুর আইন বানায়নি, এরকম কোনো বিষয়
কোনো মতামত দিলে বা কোনো সিদ্ধান্ত দিলে সেটাকেই পরবর্তী কেসের ক্ষেত্রে আইনরূপে গণ্য করা হয়, এগুলোকে প্রিসিডেন্ট বলে। তো এই ধরনের বিচারক প্রণীত আইন আমাদের দেশে এক ধরনের এক্সট্রা ফিচার্স বা স্পেশাল ফিচার বলা যায়, যেটা অন্যান্য দেশে দেখা যায় না। প্রভৃতিও ভারতের বিচার ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্যরূপে পরিলক্ষিত হয়। বাকিগুলোকে ব্যাখ্যা করেছি, এগুলোকে ব্যাখ্যা করিনি কারণ এগুলো বেশি করে অনুপস্থিত। যেগুলো অনুপস্থিত তার আর কী বর্ণনা দেব। এবার হচ্ছে মূল্যায়ন। পরিশেষে বলা যায় ভারতের বিচার বিভাগ মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের মতো অতি সক্রিয়ও নয়, আবার গ্রেট ব্রিটেনের বিচার ব্যবস্থার মতো অত্যধিক দুর্বলও নয়। এই হলো ভারতের বিচার বিভাগের বৈশিষ্ট্য বা বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য। উত্তরটা ভালো লাগলে প্লিজ লাইক করো আর কমেন্ট করো যদি তোমাদের আরও কোনো প্রশ্নের উত্তর দরকার হয়, আর সাবস্ক্রাইব করো যদি তোমাদের চ্যানেলটা ভালো লাগে এবং এই রকমই সুন্দর সুন্দর আর কোনো উত্তর পেতে হয়। থ্যাংক ইউ।